নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। হেমন্ত বিশ্ব শর্মা এই নির্বাচনী প্রচারের আসরে এলেন বাংলায় এবং সরাসরি চলে গিয়েছিলেন ব্যারাকপুর লোকসভার সংসদীয় আসনে। সেখানে একটি নির্বাচনী প্রচারে হেমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, তিনি একটি বক্তৃতা দিলেন। আজকে তাকে নিয়ে আসার কারণটা হচ্ছে, বিশেষ কারণ, আমরা দীর্ঘদিন ধরে বাংলা বার্তা, নতুন বাংলা, বাংলার মনে যে কথাগুলো বলে গেছি, একদম স্পেসিফিক সেই কথাগুলোই হেমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, কিন্তু বললেন। অসম এবং পশ্চিমবঙ্গ একটা কম্পারেটিভ স্টাডি, আমরা আপনাদের বারবার করে বলেছি, একাধিক ঘটনা বলেছি। অসম যদি 3 কোটি মানুষের জনসংখ্যা নিয়ে এইভাবে এগিয়ে যেতে পারে, তাহলে বাংলা 10 কোটি জনসংখ্যা নিয়ে কেন এগোতে পারবে না? আমরা প্রশ্ন করেছিলাম। আমরা বলেছিলাম যে 56 হাজার সরকারি কর্মচারী রিক্রুটমেন্ট 2 বছরে করেছে অসম সরকার। হেমন্ত বিশ্ব শর্মা যে তথ্যটা দিলেন, 1 লক্ষ কর্মচারী রিক্রুটমেন্ট হয়েছে। এই লেটেস্ট আপডেটটা আমরা জানতাম না যে 1 লক্ষ সরকারি কর্মচারী রিক্রুটমেন্ট হয়েছে মাত্র 1 বছরে। 2021-এর 2রা মে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, 5ই মে শপথ নিয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা। ওই দিনই 2রা মে অসমের মাটিতে বিজেপি সরকার তৈরি হয়, ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়। এবং তার আগে তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমরা 1 লক্ষ সরকারি কর্মচারীকে রিক্রুট করব এবং নির্ঝঞ্ঝাটে রিক্রুট করব, কোনো মামলা হতে দেবো না, ট্রান্সপারেন্ট একটা ব্যবস্থা নেব। হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন। এবং তারপরেই আমরা দেখেছিলাম মেলা করে প্রায় 28,000 ছেলে মেয়েকে একসঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটার একদিনে দেওয়া হয়েছিল, যেটির একটি নিয়েও হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে মামলা হয়নি। আমরা সেটা আপনাদের স্পেসিফিক ইনস্ট্যান্স দিয়ে বলেছিলাম। এদিন হেমন্ত বিশ্ব শর্মা যে বক্তৃতাটা দিলেন, বক্তৃতাতে 3টে বিষয় আমি আপনাদের কাছে সেই বক্তৃতাটা শোনাবো। একটু ভালো করে ভেবে দেখুন। তৃণমূল কংগ্রেসের প্রতি যাদের সামান্য সফট কর্নার আছে, আমি বলছি তাঁরা আপনারা ভেবে দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আসন্ন, আজকে যখন এই প্রতিবেদন দেখছেন, তখন 4র্থ দফা লোকসভা নির্বাচনের 4র্থ পর্ব চলছে এই পশ্চিমবঙ্গের মাটিতে। তারপরে 5ম, 6ষ্ঠ, 7ম আছে। যারা এখনও দোদুল্য মনতায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন কি দেবেন না এই জায়গায় রয়েছেন, বিশেষ করে তারা ভাবুন। আর অবশ্যই এই ভোটটায় আপনাদের কাছে অনুরোধ, বামপন্থীদের ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না। বামপন্থীকে ভালোবাসুন, তাদের ভালোবাসার মতো প্রচুর উপকরণ আছেন, প্রচুর বামপন্থী ভালো প্রার্থী আছেন, এটা ঠিক, কিন্তু তারা তো জিততে পারবেন না। 3%, 4%, 5%, 6%, 8%, 10% ভোট পেয়ে একটা লোকসভা নির্বাচন কিন্তু জেতা যায় না। ফলত আলটিমেটলি লড়াইটা হচ্ছে 2 দলের মধ্যে, বিজেপি ভার্সেস তৃণমূল। তৃণমূলকে হারাতে গেলে এখানে বিজেপিকে ভোটটা দেওয়া দরকার। আপনি বিজেপিকে পছন্দ না করতে পারেন, আপনি বিজেপির প্রতীককে পছন্দ না করতে পারেন, দলটাকে পছন্দ না করতে পারেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পছন্দ না করতে পারবেন, কিন্তু মনে রাখবেন যে এই ভোটটায় কিন্তু আপনার ভোটে সরে যেতে পারে একটা সরকার বলতে এই পশ্চিমবঙ্গের সরকার, অর্থাৎ এই দলটাকে, তৃণমূল কংগ্রেস দলটাকেও পশ্চিমবঙ্গ থেকে সরানোর প্রক্রিয়াটা শুরু হতে পারে। আপনি পরবর্তীকালে বামপন্থীতে আবার ভোট দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই লোকসভা নির্বাচনে একদম পরিষ্কারভাবে এলিমিনেট করতে গেলে যে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে তাকে ভোটটা দেওয়াটা কিন্তু খুব এসেন্সিয়াল। আমি বিজেপির পক্ষে কথা বলছি না, কিন্তু বলছি তৃণমূল কংগ্রেসকে সরানো দরকার। এই ব্যাপারে আপনিও সহমত, আমিও সহমত। তো তৃণমূল কংগ্রেসকে সরাতে গেলে যদি বিজেপিকে ভোটটা দিতে হয়, আপনি যদি বিজেপিকে পছন্দ না করেন, কিন্তু বিজেপিকে ভোটটা দিয়ে তৃণমূল কংগ্রেসকে সরানোটা আগে দরকার। আর তৃণমূল কংগ্রেসকে সরালে তখন কিন্তু বামপন্থীরাও বিজেপির বিরুদ্ধে লড়াই করে পরবর্তীকালে ক্ষমতায় আসতে পারবে, কিন্তু তৃণমূল কিন্তু ক্ষমতায় আসতে দেবে না। তৃণমূল আপনাদের শূন্যে নামিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। কথা বলে আমি হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যে চলে যাই। 3টে খুব স্পেসিফিক বক্তব্য বলেছেন। 1 নম্বর বলেছেন তেলের দাম, পেট্রোলের দাম। বললেন যে আমি গাড়িতে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এখানে পেট্রোলের দাম কত, বললেন 103 টাকা। অসমের মতো রাজ্যে সেখানে দাম হচ্ছে 96 টাকা, অর্থাৎ 7 টাকা বেশি দিচ্ছেন এ রাজ্যের মানুষ। কেন? হেমন্ত বিশ্ব শর্মা রসিকতা করে বললেন যে এটা দিদি ট্যাক্স। এই যে 7 টাকা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন বলে প্রতিদিন যারা স্কুটার চড়েন, বাইক চড়েন, গাড়ি চালান, যে কোনো গাড়ি চালান, তাকে অ্যাডিশনাল 7 টাকা দিদি ট্যাক্স দিতে হয়। দিদি ট্যাক্সটা কি? অর্থাৎ এই শেষটা নিচ্ছে রাজ্য সরকার। অসমে কি হচ্ছে? অসম সেই শেষটাকে মুকুব করে দিয়েছেন, অর্থাৎ সেই তেলের ওপর যে অ্যাডিশনাল ট্যাক্সটা আছে বিভিন্ন রাজ্য মুকুব করেছেন, অসম সরকারও মুকুব করেছেন, এবং মুকুব করে দাম রেখেছেন 96 টাকায়। আর সেই তেল, পেট্রোল এ রাজ্যে বিক্রি হচ্ছে 103 টাকা। বলছেন এই দিদি ট্যাক্স, দিদিকে ভোট দিয়েছেন, তার খেসারত দিচ্ছে বাংলার মানুষ। এক। দ্বিতীয়ত বলছেন যে আমি যে হোটেলে উঠেছিলাম, আমি পুলিশ কর্মচারীকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা ডিএ কত পান। সে পুলিশ কর্মচারীটা বলছে যে আমরা আগে 10% পেতাম, এখন ওটা বেড়ে 14% হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা বলছেন আমরা অসমের মতো রাজ্যে আমরা 50% ডিএ দিই। আপনি ভাবুন তো, 50% ডিএ, অর্থাৎ
অসমের সঙ্গে পশ্চিমবঙ্গের তফাৎ হচ্ছে 36%, 36% কম দিচ্ছে এই রাজ্য সরকার ডিএ। এবং এই রাজ্য সরকার সেই ডিএ যাতে দিতে না হয় তার মামলা লড়ার জন্য গত 6 বছর ধরে মামলা লড়ছেন। প্রায় 280 কোটি টাকার উপর শুধু মামলা লড়তে গিয়ে রাজ্য সরকার খরচ করেছে, যা আমরা রিপোর্ট পেয়েছি, শুধু ডিএ দেব না বলে। আর সরকারি কর্মচারীদের 36% কম দিচ্ছে, যেটা অসমের থেকে, আমি বলছি সর্বভারতীয় ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম ডিএ এ রাজ্যে দেয়। সব থেকে তেলের দাম এ রাজ্য বেশি, সব থেকে বেশি ইলেকট্রিকের দাম এ রাজ্যে বেশি। এবং হেমন্ত বিশ্ব শর্মা শেষ করার আগে আরও কয়েকটি কথা বলেছেন। বলছেন, দেখুন, ডবল ইঞ্জিন সরকার থাকলে আমরা যে 1 লক্ষ সরকারি কর্মচারীদের চাকরি দিয়েছি, কারুর ব্যাপারে একটা কোথাও হাইকোর্টে মামলা পর্যন্ত হয়নি, সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়নি। কারুরকে চাকরি দেওয়ার জন্য কোনো মন্ত্রীর বাড়িতে 51 কোটি টাকা খুঁজে পাওয়া যায়নি। অসম যদি পারে, পশ্চিমবঙ্গ পারে না কেন? অসমেরও তো আর্থিক সংকট আছে, সমস্যা আছে, দুর্বলতা আছে। 3 কোটি মানুষের অসম যদি 1 লক্ষ সরকারি কর্মচারীকে 1 বছরে চাকরি দিতে পারে, এবং শুধু তাই নয়, 40,000 শিক্ষককেও তার মধ্যে চাকরি দিয়েছেন, যার একটি নিয়েও কোথাও কোনো মামলা হয়নি, কারণ মামলা তোলার সুযোগ সরকার দেয়নি। অথচ এ রাজ্য সরকার গত 13 বছরে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত রেখেছে। শুধু স্কুল শিক্ষকের পদ 2,78,000 শিক্ষকের পদ ভ্যাকেন্ট। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার রেজাল্ট তো এইটাই। আমি বলছি, বাংলার মানুষ, সমস্ত সর্বস্তরের বাংলার মানুষকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর প্রক্রিয়াতে সামিল হন। নির্বাচনে চোখ কান বন্ধ রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিন। আর এই লড়াইটা যেহেতু বিজেপির সঙ্গে তৃণমূলের, বিজেপিকে ভোটটা দিয়ে তৃণমূলকে সরিয়ে পরবর্তীকালে আপনি যদি বামপন্থী হন বা কংগ্রেসী হন, পরবর্তীকালে নিজের দলের জন্য লড়ুন, কোনো অসুবিধে নেই। কিন্তু এই লড়াইয়ে যদি আপনি বামপন্থীতে ভোটটা দিয়ে ভোটটাকে নষ্ট করেন, তৃণমূল তার অ্যাডভান্টেজটা পাবে। এটা বুঝতে হবে বাঙালিকে এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন নির্বাচন প্রক্রিয়া চলছে। আর হেমন্ত বিশ্ব শর্মা ভারী সুন্দর একটা বক্তৃতা রেখেছেন। আমার মনে হয়েছে নতুন বাংলার প্রত্যেক দর্শকের হেমন্ত বিশ্ব শর্মার এই বক্তৃতাটা শোনা দরকার। আজকের এই প্রতিবেদনে হেমন্ত বিশ্ব শর্মার বক্তৃতাটা আমরা শোনাচ্ছি। काल में उड़ीसा में भी था। मेरा मन में ये होता है कि हम तो एक छोटे प्रदेश है, बहुत तरक्की हो रहा है बंगाल में, तो क्या क्या तरक्की कर रहा है थोड़ा उनका बारे में थोड़ा खबर लेना, और मैं जाके थोड़ा कुछ अगर असम में सुधार कर सकता हूं वो हमारे लिए अच्छा होते हैं। तो मैं सुबह जब गाड़ी में बैठा, मैंने पहले ड्राइवर भाई को पूछा, भाई साहब कलकत्ता में पेट्रोल का लीटर कितना है? बोला 103 रुपया। मैं थोड़ा सा, मेरा शौक हो गया, मैं दोबारा पूछा कितना लीटर है पेट्रोल का कलकत्ता में? उन्होंने बोला 103 रुपया। फिर मैंने गुवाहाटी में मैं फोन किया, भाई थोड़ा मेरा गलती हो रहा है, गुवाहाटी में पेट्रोल का लीटर कितना है? तो मेरा अधिकारी मुझको बताया कि गुवाहाटी में पेट्रोल का लीटर 96 रुपीस है। मतलब आप लोग कलकत्ता में हर दिन दीदी को कितना रुपया एक्स्ट्रा टैक्स देता है? 60 रुपया का टैक्स, 6 रुपया का टैक्स। आप लोग स्कूटर में भी पेट्रोल भराते हो, ऑटो में पेट्रोल भराते हो, गाड़ी में पेट्रोल भराते हो, डीडी टैक्स कितना रुपया हो जाता है? 6 से 7 रुपया वो डीडी टैक्स लग जाते हैं। लेकिन होना क्या चाहिए था? बंगाल में अगर 103 रुपया पेट्रोल का कीमत होते हैं तो गुवाहाटी में कितना होना चाहिए? कम से कम 110 रुपया होना चाहिए था। लेकिन ये तो उल्टा हो रहा है। क्यों उल्टा हो रहा है? इसलिए असम में मोदी का डबल इंजन का सरकार चल रहा है, इसलिए ये कहानी अलग है। फिर मैंने होटल में, मेरा पास ड्यूटी देने के लिए बंगाल पुलिस का जो जवान है वो था। मैंने पूछा, आपका सरकारी कर्मचारी को डीए कितना रुपया मिलते हैं? बोलता है सर हमारा 10% डीए था, थोड़ा दिन पहले 4% डीए बढ़ा, अभी हमारा डीए 14% हुआ। मैं बोला भाई ठीक से बोलो। बोले नहीं, हमारा बंगाल का सरकारी कर्मचारी को डीए कितना रुपया का मिलता है? 14%। फिर असम में कितना मिल सकता है? आप लोग थोड़ा अंदाज लगाइए। असम में
हमारा सरकारी कर्मचारी को डीए मिलता है 50%। कहां असम है, कहां असम है और कहां बंगाल है। हम तो, मेरा जब बचपन, जब मैं बड़ा हुआ, हमारा जीवन में सपना ही था कि जीवन में एक बार कलकत्ता जाना है। हम लोग वो सपना दिल में रखते हुए बड़ा हुआ। अभी जब मैं सुनता हूं कि असम में सरकारी कर्मचारी को 50% डीए मिलता है और बंगाल का सरकारी कर्मचारी को खाली 14% डीए मिलता है, तो हम लोग क्या बोल सकता हूं? इतना ही मैं बोल सकता हूं कि पश्चिम बंगाल में बीजेपी का सरकार जल्दी जल्दी बनना चाहिए और पश्चिम बंगाल का सरकारी कर्मचारी को भी और जनता को भी न्याय मिलना चाहिए। असम कितना बड़ा प्रदेश है। आज मेरा सीएम बनते बनते 3 साल हुआ। एग्जैक्टली 3 साल पहले मैं सीएम का शपथ लिया था। जब मैं सीएम का शपथ लिया तो मोदी जी ने मुझको बोला था कि हेमंत, पहला साल में 1 लाख सरकारी कर्मचारी को, युवाओं को नौकरी देना है। 1 लाख युवाओं को नौकरी देना है। तो बहुत बड़ा टारगेट थे। असम एक बहुत ही छोटे प्रदेश है। 1 लाख लोगों को 1 साल में नौकरी देना मेरे लिए असंभव जैसा काम था, लेकिन मोदी जी का आशीर्वाद रहा और मैंने 1 साल में 1 लाख युवाओं को मैंने नौकरी देने का काम कंप्लीट किया। दीदी बोल सकता है कि असम का सीएम झूठ बोल के गया। आप लोग गूगल भी कीजिए और आप लोग कंप्यूटर भी देखिए। आप लोग कंप्यूटर कीजिए, व्हाट इज द पेट्रोल प्राइस इन गुवाहाटी टुडे एंड व्हाट इज द पेट्रोल प्राइस इन कलकत्ता टुडे। ये तो कंप्यूटर में ही रहता है, गूगल में ही रहता है। मैं तो झूठ भी नहीं बोल सकता हूं। लेकिन 1 लाख का नौकरी हुआ, तीसर भी उसमें 40,000 शिक्षक का नियुक्ति हुआ। एक भी हाई कोर्ट का केस भी नहीं हुआ, सुप्रीम कोर्ट का केस भी नहीं हुआ और मेरा असम का कोई मंत्री का घर से कोई नोट भी बरामद नहीं हुआ। यहां तो मैंने देखा टीवी में नोट का बंडल का ऊपर ही बंडल, और वो बंडल कहां से गया था? वो बंडल किससे कलेक्ट हुआ था? जिसका घर में नौकरी भी नहीं है। किसी ने जमीन सेल करके, घर का जो जमीन है वो सेल करके पैसा दिया था नौकरी के लिए। किसी ने अपना मां का ज्वेलरी बंधक रखते हुए वो पैसा गिरवी रखते हुए वो पैसा दिया था कि हमें नौकरी मिले। आज क्या हो रहा है? 23,000 युवाओं को नौकरी मिला, 30 करोड़ 50 करोड़ बरामद हुआ और जो नौकरी भी मिला हाई कोर्ट भी बोल रहा है वो नौकरी खारिज कर दो, किसलिए वो नौकरी इलीगल है। तो दीदी, मैं अभी आपसे क्या सीखूं? अभी मैं ममता दीदी को पूछना चाहता हूं कि मैं बंगाल आया, क्या सीख के मैं अभी गुवाहाटी चला जाऊं? कुछ तो सीखने के लिए तो आपसे मुझको चाहिए। आप मेरा दीदी है, आपसे मैं क्या सीखूं? अभी मैं तृणमूल का पोस्टारिंग देखा कि द्रव्य मूल्य विरोधितार जन्य तृणमूल के वोट दिन। अरे दीदी, टैक्स तो आप लगा के रखा है। आपके लिए पश्चिम बंगाल में सामान का, चीजों का दाम ज्यादा है। अगर डीजल में आप असम से 3 रुपया ज्यादा उठाएगा और पेट्रोल में 60 रुपया ज्यादा उठाएगा, क्या सामान का दाम बंगाल में ज्यादा होगा, क्या असम में ज्यादा होगा? आप लोग बोलिए, ये किस लिए सामान का दाम ज्यादा है बंगाल में? किस लिए? इसमें तृणमूल टैक्स उठाता है।
गुंडा टैक्स तो अलग बात है, सिंडिकेट तो अलग है। सीधा सीधी सरकार ही टैक्स उठा लेता है और मैं सिंडिकेट वाला बात तो छोड़ ही देता हूं और मुझको बोलने का भी शोभा नहीं देगा और मुझको बोलना भी नहीं चाहिए।